আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। এরপর জানিয়ে দিব ট্রাম্প ইউরোপ মুখোমুখি। তারপর জানিয়ে দিব ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানালেন এরদোয়ান। আরও জানিয়ে দিব সিরিয়ায় 1 বছরে 600 বার বিমান হামলা ইসরায়েলের। এবং সর্বশেষ শিরোনাম, কড়া নিরাপত্তায় আল আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান ওলিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল। মঙ্গলবার 9 ডিসেম্বর রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে, খবর রয়টার্সের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার 2টি TU-89 পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে 2টি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে 4টি চীনা যে-16 যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলি জাপানের ওকিনামা ও মিয়াকো দ্বীপের মাঝে যাওয়া আসা করে। 2 দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। মন্ত্রণালয় জানায়, জাপানি সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্কীকারী বিমান ও 2টি SU-30 যুদ্ধবিমান উড়ছিল। রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি আজ বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। কোইজুমি আরও জানান, জাপানের যুদ্ধবিমানগুলো কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে। ট্রাম্প ইউরোপ মুখোমুখি। ইউরোপীয় ইউনিয়ন ও এর নেতাদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দুর্বল লোকদের নেতৃত্বে ইউরোপ ক্ষয়িষ্ণু জাতির দলে পরিণত হয়েছে। মূলত ইউরোপের অভিবাসন নীতি ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ক্ষুব্ধ ট্রাম্প এমন মন্তব্য করেন। এর আগে আটলান্টিক মহাসাগরীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন মার্কিন নিরাপত্তা কৌশলে বিরাট পরিবর্তন হয়েছে, যা দিয়ে মূলত ক্ষুব্ধ হয়েছে ইউরোপও। এ পরিস্থিতিতে ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। গত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধে ব্যাপক তৎপরতা শুরু করেন। আলোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি ইউরোপ নেতাদের সঙ্গেও কথা বলেন ট্রাম্প। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে কোটি কোটি টাকার সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। এই অবস্থায় গত নভেম্বরে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধে 28 দফা প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু এ প্রস্তাবের পরই ট্রাম্পের সঙ্গে ইউরোপ নেতাদের সম্পর্কে ফাটল ধরেছে। কারণ এ প্রস্তাবকে একপেশে বলে দাবি করেন ইউরোপীয় নেতারা এবং এতে রাশিয়ার চাওয়া পাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এ অবস্থায় ইউক্রেন নিয়ে করণীয় নির্ধারণের সোমবার লন্ডনে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস, যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই বৈঠকে ইউরোপীয় নেতারা মার্কিন প্রচেষ্টায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করাকে একটি জটিল মুহূর্ত বলে মন্তব্য করেছেন। পাশাপাশি তারা রাশিয়ার উপর আরও বেশি অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। তবে কিয়েভ এই প্রস্তাবকে রাশিয়ার জন্য বিশেষ সুবিধা হিসেবে আখ্যায়িত করেছে। ইউরোপীয় নেতাদের সঙ্গে মঙ্গলবারের বৈঠকের সময় জেলেনস্কি বলেন, মার্কিন প্রস্তাব থেকে ইউক্রেন বিরোধী ধারাগুলো বাদ দিতে হবে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেন পূর্বাঞ্চল থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করে নেবে এবং এ অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এর বিনিময়ে রাশিয়া অন্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে যুদ্ধ শেষ করবে। তবে জেলেনস্কি এমন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, রাশিয়াকে পূর্বাঞ্চল ছেড়ে দিলে ভবিষ্যতে কিয়েভে হামলার আশঙ্কা আরও বেড়ে যাবে। এ অবস্থায় ইউরোপীয় নেতারা মার্কিন মধ্যস্থতায় এমন একটি যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন, যেখানে ভবিষ্যতে রাশিয়ার হামলা থেকে ইউক্রেন আশঙ্কামুক্ত থাকবে। তবে ট্রাম্প এ ধরনের কোনো নিশ্চয়তা দেননি। এ অবস্থায় ইউক্রেন নিয়ে ইউরোপ ও আমেরিকার মধ্যে বিভক্তি চললেও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানালেন এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় চলমান গণহত্যা বিশ্বব্যাপী মূল্যবোধকে দুর্বল করছে এবং শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকা পুনর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এটাই প্রমাণ করে যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৭৭তম বার্ষিকীতে তুর্কি জাতি এবং সমগ্র মানবতাকে অভিনন্দন জানিয়ে এরদোয়ান বলেন, এই গুরুত্বপূর্ণ দলিলটি মানবজাতির সম্মিলিত মূল্যবোধ এবং অর্জনকে তুলে ধরে এবং জন্মগতভাবে প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষার বৈশ্বিক অঙ্গীকার বজায় রেখেছে। তবে তিনি উল্লেখ করেন, এই ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত নিয়ম ও নীতিগুলো বিশ্বের অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে এবং শান্তি ও ন্যায় বিচারের মতো ধারণাগুলো ক্রমাগত গুরুত্ব হারাচ্ছে। এরদোয়ান বলেন, গাজাকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা সমগ্র মানবতার সম্মিলিত দায়িত্ব। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথ নিহিত রয়েছে তুরস্কের অংশগ্রহণে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে শক্তিশালী করার মাধ্যমে এবং দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইসরায়েল আইন শৃঙ্খলার প্রতি তার অবজ্ঞা অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে ১১ই অক্টোবরের পর থেকে কমপক্ষে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে গাজাকে আবার সংঘাতে টেনে নেওয়া হয়। সিরিয়ায় ১ বছরে ৬০০ বার বিমান হামলা ইসরায়েলের। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন এবং সাবেক আল কায়দা নেতা আহমেদ আল সারা বা মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত ক্ষমতায় আসার পর সিরিয়ায় গত ১ বছরে অন্তত ৬০০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে আল সারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম বা HTS ও আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে বাশার আসাদ সরকারের পতন ঘটে। এরপরেই ইসরায়েল সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা উল্লেখযোগ্যভাবে বাড়ে। বছর জুড়েই চলে সেই হামলা, যা এখনও অব্যাহত রয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশনের ইভেন্টেটার ACLEDর তথ্য অনুযায়ী গত বছরের ৮ ডিসেম্বর চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত সিরিয়া জুড়ে ইসরায়েল ৬০০ বারেরও বেশি বিমান, ড্রোন বা আর্টিলারি হামলা চালিয়েছে, অর্থাৎ দিনে গড়ে ২টি হামলা চালানো হয়েছে। এসব আক্রমণের প্রায় ৮০% হয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে কুনেইত্রা, দেরা ও রাজধানী দামেস্ক এলাকায়। ACLEDর তথ্যমতে কুনেইত্রা ৩৩২ বার ও দেরা ১৬৭ বার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েল বহু বছর ধরে ইরানি সামরিক ঘাঁটি নির্মূলের যুক্তি দেখিয়ে সিরিয়ায় হামলা চালিয়ে আসছিল। বাশার সরকারের পতনের পর তা আরও তীব্র হয়। অজুহাত হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন বলে, আসাদ বাহিনীর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে না যায় তা নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। বাশার সরকারের পতনের মাত্র ৪ দিন পরই ইসরায়েল ঘোষণা করে তারা সিরিয়ার ৮০%-এরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি বাশার পতনের পরের দিনগুলোতে ইসরায়েলি সেনারা ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির সিরিয়া অংশে প্রবেশ করে এবং বেশ কয়েকটি মাসরিক চৌকি স্থাপন করে ভূমি দখল করে। ইসরায়েলের এই ভূমি দখলের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হয়েছে। জাতিসংঘ ও আরব রাষ্ট্রগুলি এটিকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা করেছেন, ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্য এই এলাকায় থাকবে। পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েল গোলান মালভূমি ছাড়াও জাতিসংঘ বাফার জোনের ২৩৫ বর্গ কিলোমিটার এবং বাফার জোনের বাইরে সিরিয়ার আরও প্রায় ৪২০ বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে। কড়া নিরাপত্তায় আল আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ। দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় ২০০ ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে ২ দফায় মোট ১৮২ জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড। সরকারি তথ্যমতে শুধু নভেম্বরেই অবৈধ বসতির ৪,২৬৬ বাসিন্দা এবং প্রায় ১৫,০০০ বিদেশি পর্যটক আল আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, মসজিদের ১৪৪ দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি। আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।